এই ভিডিওটা বেশ লম্বা, তাই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া টাইম স্ট্যাম্পগুলো সূচিপত্রের মতো ব্যবহার করতে পারো। ছোটবেলায় স্কুলে কোনো সংখ্যার স্কোয়ার রুট বা বর্গমূল বার করার একটা কায়দা শেখানো হয়, ভাগ করার মতো করে। বেশ জটিল প্রক্রিয়া, কিন্তু যে কোনো সংখ্যারই স্কোয়ার রুট বার করে ফেলা যায় কায়দাটা দিয়ে। তার জন্য খালি গুণ, যোগ আর বিয়োগ করতে পারাই যথেষ্ট। অনেকেই ছেলেবেলায় কায়দাটা মুখস্থ করে, কিন্তু সেটা কেন কাজ করে সেটা অজানাই থেকে যায়। আমিও ছেলেবেলায় না বুঝেই শিখেছিলাম কায়দাটা, তারপর বেমালুম ভুলে মেরে দিয়েছিলাম। সম্প্রতি একজন বন্ধু জানতে চেয়েছেন কায়দাটা কেন কাজ করে। তখন আবার নতুন করে শিখে খানিকটা মাথা চুলকে দেখি জিনিসটা করতে মজা না লাগলেও বুঝতে বেশ মজা আছে। সেইটা নিয়েই এই ভিডিওটা। এই কায়দার আদিমতম রূপটা নাকি আর্যভট্ট বার করেছিলেন। তারপর বহু শতাব্দী ধরে নানা লোকে এটাকে সাজিয়ে গুছিয়ে বর্তমানের রূপটাতে এনে ফেলেছে। যাই হোক, তোমাদের মধ্যে যারা আমার মতো কায়দাটা ভুলে গেছ, তাদের সুবিধার জন্য ব্যাপারটা প্রথমে একটা উদাহরণ দিয়ে করে দেখায়। যা বড় দেখে একটা সংখ্যা নেওয়া যাক। ধরো এই সংখ্যাটা স্কোয়ার রুট বার করতে হবে। এটা অবশ্য মোটেই একটা স্কোয়ার নাম্বার নয়, কিন্তু তাতে অসুবিধা নেই। এই পদ্ধতিতে তাও আমরা স্কোয়ার রুটের ডিজিটগুলো পরপর বার করে যেতে পারবো। দরকার হয় দশমিক পেরিয়েও চলতে থাকবো। যতদূর সূক্ষ্ম উত্তর দরকার ততদূর গিয়ে থেমে গেলেই হলো। প্রথম কাজ হলো ডিজিটগুলোকে জোড়ায় জোড়ায় গুচ্ছ করা, একেবারে এককের ঘর থেকে শুরু করে। এখানে একেবারে বাদিকের গুচ্ছে পড়েছিল খালি একজন 7, তাই জন্য ওর জোর বাঁধার জন্য আমরা একটা শূন্য আমদানি করেছি। এবার ভাগের মতো দাগ টেনে নিতে হবে। এখন সবচেয়ে বাদিকে যে গুচ্ছটা আছে সেটার দিকে তাকাও। সেই গুচ্ছটা হচ্ছে 07, মানে 7 সংখ্যাটা। তোমার প্রথম কাজ হবে সবচেয়ে বড় এমন ডিজিট খুঁজে পাওয়া যার স্কোয়ার ওই গুচ্ছটার চেয়ে ছোট বা সমান হবে, মানে 7-এর থেকে ছোট বা সমান হবে। পরপর স্কোয়ার নাম্বারগুলো দেখা যাক। 0-এর স্কোয়ার 0, 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, এখনো পর্যন্ত 7-এর নিচে আছে, কিন্তু 3-এর স্কোয়ার 7কে পেরিয়ে গেল, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 7 হলো। তার মানে 2 হলো সবচেয়ে বড় সংখ্যা যার স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 7। এই 2-এর প্রভাব পড়বে 3 জায়গায়, এইখানে আর ওপরে সরাসরি 2 লিখব, আর এই 7-এর নিচে লিখব এই 2-এর স্কোয়ার মানে 4কে। এবার ঠিক ভাগেরই মতো বিয়োগ করতে হবে। 7 থেকে 4 গেল, রইল 3। এবার এর পরে যে গুচ্ছটা আছে সেটাকে নামিয়ে আমি 3-এর পাশে নিয়ে আসব। এবার দুটো বিদঘুটে কাজ করতে হয়। এক হলো সেই যে 2টা পেয়েছিলাম তার নিচে আমরা আবার ওই 2টাকেই লিখে যোগ করব। তার মানে আসলে 2কে ডবল করলাম, কিন্তু ডবল না বলে এভাবে একই জিনিস দুবার লিখে কেন যোগ করতে বললাম তার একটা কারণ আছে, সেটা পরের ধাপে গিয়ে বুঝতে পারবে। যাই হোক, এবার দ্বিতীয় বিদঘুটে কাজটা বলি। এই যে তুমি 2 দুগুণে 4 পেয়েছো, এর পাশে আমরা আর একটা ডিজিট বসাবো। ওই জন্য একটা খোপ দেখিয়েছি। কোন ডিজিট বসবে ওই খোপে তার নিয়মটা একটু অদ্ভুত। যাই ডিজিট বসাবো সেই ডিজিট দিয়েই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। যেমন যদি 2 বসাও তবে পাবে 4-এর পিঠে 2 বসে 42, সেটাকে 2 দিয়ে গুণ করলে হবে 84। যদি 3 বসাতে তবে 43 গুণ 3 হয়ে হতো 129। তোমাকে ডিজিটটা এমন ভাবে নিতে হবে খোপের মধ্যে যাতে ওটা সবচেয়ে বড় হয়, যাতে এই যে গুণফলটা পাচ্ছ এই গুণফলটা যেন এই 364 থেকে ছোট বা সমান হয়। যদি নেহাত মাথায় না আসে যে কোন সংখ্যাটা নিলে কাজ হবে, তবে পরপর 0, 1, 2 বসিয়ে বসিয়ে দেখে যেতে থাকো কখন পেরিয়ে যায়। ডিজিট তো আছে মোটে 10টা, তাই এক সময় না এক সময় পেয়ে যাবেই।
অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে চোখে দেখেই দিব্যি আন্দাজ করে ফেলা যায়। যেমন এখানে 8 বসালে হবে বলে মনে হচ্ছে, না, পেরিয়ে গেল। 384 আর দরকার ছিল 364, তাহলে নিশ্চয়ই 7 বসালে হবে। হ্যাঁ, হয়েছে। সুতরাং আমরা করব কি, এই যে খোপে আমরা 7 বসাবো। এবার ফের একই কাজ করতে হবে। সেই যে সংখ্যাটার প্রভাব দেখো কোথায় কোথায় পড়লো, এখানে পড়েছে 7 লিখেছি, এইখানে 7 বসিয়েছি, আর এই যে গুণফলটা পেয়েছিলাম সেই গুণফলটা লিখেছি এখানে এবং বিয়োগ করেছি। এরপরের কাজ কি হবে, পরবর্তী গুচ্ছটা সোজা নেমে আসবে এখানে। এবার এক্ষুনি এই যে 7টা লিখেছি তার নিচে আরেকবার 7 লিখে যোগ করে দেব। এবার দেখো কেন আমরা আগের বার ডবল করার কথা বলিনি, তার কারণ হচ্ছে আমরা পুরো সংখ্যাটাকে ডবল করছি না, খালি এককের ঘরের সংখ্যাটুকুকে ডবল করছি। এবার আবার এরপরে আমরা একটা নতুন ডিজিট বসাবো, সেটা এমন ভাবে নিতে হবে যেন সবচেয়ে বড় সংখ্যা হয়, যাতে ওই ডিজিট দিয়েই পুরোটাকে গুণ করলে উত্তরটা এই সংখ্যাটার থেকে ছোট বা সমান হয়। তা এখানে আমরা দেখছি 5টাতে 35 হবে, তাহলে মনে হচ্ছে 6 বসালে কাজ হওয়া উচিত। হ্যাঁ, হয়েছে। সুতরাং আমরা পেয়ে গেলাম এখানে 6, এখানে 6 এবং গুণফলটা দিয়ে বিয়োগ করে দিলাম। এবার আমরা পরের যে জোড়াটা আছে সেটাকে এখানে নামিয়ে আনবো এবং আবার সেই ডবল করার ব্যাপারটা করব। ফের একটা ডিজিট জুড়ব, নিয়মটা সেই একই। এবার মনে হচ্ছে 4 বসালে কাজ হবে। ফের বিয়োগ করব। এখন আর কোনো জোড়া পড়ে নেই, তাই এখানে আমরা থেমে যাব। কিন্তু চাইলে তুমি আরো চালাতেই পারতে। তার জন্য খালি কল্পনা করে নিতে হতো যে দশমিকের পর পর 000 জোড়ায় জোড়ায় অনেকগুলো আছে। তা যাই হোক, আমরা এখানেই থেমে যাব। এত জবজম্প করে কি সিদ্ধান্ত হলো দেখা যাক। এই যে ভাগফলের মতো সংখ্যাটা, সেটাই হলো আমাদের স্কোয়ার রুটটা। কথাটা পুরো ঠিক হলো না, কারণ গোড়ার সংখ্যাটা মানে ভাজ্যের মতো সংখ্যাটা কোনো স্কোয়ার নাম্বার ছিল না। আসলে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যার স্কোয়ার এই ভাজ্যের মতো সংখ্যাটার থেকে ছোট বা সমান। আর এই যে ভাগশেষের মতো সংখ্যাটা, সেটা বলছে এর স্কোয়ার এই টার্গেটের থেকে কতটা পিছিয়ে আছে। মানে যদি আমি এই টার্গেট থেকে এটাকে বিয়োগ করি, তবে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই ভাগফলের মতো সংখ্যাটার স্কোয়ার। এখন যদি আমাদের এই সংখ্যাটা প্রথমেই স্কোয়ার নাম্বারই হতো, তাহলে এই ভাগশেষটা 0 আসতো, তখন আমাদের এই ভাগফলের মতো জিনিসটাই হতো আসল স্কোয়ার রুটটা। এই কায়দাটা কেন কাজ করে সেটা বোঝার আগে আরেকবার মনে করিয়ে দিই যে কায়দাটা কিন্তু ঠিক স্কোয়ার রুট বার করছে না। যেটা বার করছে সেটা হলো সবচেয়ে বড় সেই সংখ্যাটা, যার স্কোয়ার আমাদের সংখ্যাটার থেকে ছোট বা সমান। মানে যদি শুরুর সংখ্যাটা হয় y, তবে আমরা খুঁজছি সবচেয়ে বড় x, যাতে x স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু y হয়। সবচেয়ে বড় মানে x কে যদি আর 1ও বাড়াও, অমনি তার স্কোয়ারটা y কে পেরিয়ে যাবে। লক্ষ্য করো, এদিকে আমি সমান রেখেছি কিন্তু এদিকে সমান রাখিনি। যদি yটা একটা স্কোয়ার নাম্বার হয়, তবে এর ফলে xটা তার স্কোয়ার রুট হতে বাধ্য। আমাদের কায়দাটার পিছনে মূল নীতিটা বোঝার জন্য প্রথমে এরকম এক জোড়া xy নেওয়া যাক। সুবিধার জন্য আমরা x থেকে শুরু করে একটা y বানাবো। একটা যা খুশি সংখ্যা x নাও, ধরো x সমান সমান এই 4, 6, 3, 9, 3। এটাকে যদি স্কোয়ার করি তবে পাবে এই মস্ত সংখ্যাটা। যদি এর ঠিক পরের সংখ্যাটাকে স্কোয়ার করি তবে পাবে এই আরেকটা মস্ত সংখ্যা। এবার এই দুটো স্কোয়ারের মধ্যবর্তী
যে কোনো একটা সংখ্যা y হিসেবে নাও। এর মধ্যে যদি ছোটটার সমান হয়ে যায় কোনো আপত্তি নেই, কিন্তু এটার থেকে যেন স্ট্রিক্টলি ছোট থাকে। ধরো নিলাম এই yটা। বাস্তবে আমাদের কি দেওয়া থাকবে? বাস্তবে দেওয়া থাকবে খালি এই yটা। তা থেকে আমাদের কাজ হবে এই xটা বার করা। এবার আমরা একটা জিনিস করব, দুটো সংখ্যারই লেজ ডান দিক থেকে খানিকটা করে ছেঁটে দেব। খালি একটাই শর্ত, x এর বেলায় যতটা ছাঁটবে y এর ক্ষেত্রে ছাঁটতে হবে ঠিক তার দ্বিগুণ। যেমন এখানে আমরা x এর ক্ষেত্রে খালি এক ঘর ছেটেছি, সেই জন্য y এর জন্য ছেটেছি আমরা 2 ঘর। এবার লক্ষ্য করো, ছাঁটার পরেও আমাদের এই শর্তটা অক্ষুণ্ণ আছে। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটার স্কোয়ার করি এবং এর পরের সংখ্যাটার স্কোয়ার করি, তাহলে এই যে দুটো সংখ্যা এর মাঝখানে আছে এই লেজ ছাটা yটা। আরো ছাটা যাক। এবার x কে ছেটেছি 4 ঘর, তাই y কে ছেটেছি তার দ্বিগুণ মানে 8 ঘর। ছাটার ফলে খুব সামান্য অংশই পড়ে আছে, শর্তটা তাই চোখে দেখেই বোঝা যাচ্ছে যে 21 আছে 16 আর 25-এর মাঝখানে। তোমার পরিচিত কিছু সংখ্যা নিয়ে ক্যালকুলেটরে পরীক্ষা করে করে দেখো, এরকম x তার y নাও, যতটা খুশি ছেটে দাও, x এ যতটা ছাটবে y এ সবসময় তার ডবল ছাটবে। ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করে করে দেখো, সবসময় লক্ষ্য করবে এই ব্যাপারটা হবে। গোড়াতে যদি x আর y এই শর্ত পালন করে, ছেটে দেওয়ার পরও একই শর্ত বজায় থাকবে। কেন এমনটা হবে সেটা দেখানো মোটেই শক্ত নয়, সেটা আমরা ভিডিওর শেষে গিয়ে দেখাবো। আপাতত দেখি এই জিনিসটা ব্যবহার করে কি করে আমরা y থেকে x বার করতে পারি। ধরো আমাদের প্রথম উদাহরণের সংখ্যাটাই নিলাম 7640983। এইটা হলো আমাদের y। আমরা বার করতে চাই x, মানে সবচেয়ে বড় সংখ্যা যাতে x স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু y হয়। x কটা ঘরের সংখ্যা এখনো জানি না, তাই অনেকগুলো খোপ এঁকে শুরু করি। এই যে ডট ডট দিয়েছি তার মানে হচ্ছে প্রয়োজন মতো আরো খোপ এঁকে নেব। এই কয়টা খোপে আমরা সবচেয়ে বড় সেই সংখ্যাটা রাখতে চাই যার স্কোয়ার এইটার থেকে ছোট বা সমান। সেই কাজটা একবারে চোখে থেকে করতে পারছি না, কারণ সংখ্যাটা মস্ত বড়। ঠিক আছে, x এর আমি একটা ঘর ছেঁটে দিলাম। যেহেতু x এর আমি এক ঘর ছেটেছি, তাই আমি y এর ছেটেছি 2 ঘর। তার মানে এই কয়টা অবশিষ্ট ঘরে রাখতে হবে সবচেয়ে বড় সেই সংখ্যাটা যার স্কোয়ার হবে এইটার থেকে ছোট বা সমান। না, এখনো চোখে দেখে করার পক্ষে বড্ড বড়। আরেক ঘর ছাটা যাক। হয়তো তোমরা কেউ কেউ এবার চোখে দেখেই বলতে পারবে সবচেয়ে বড় কোন সংখ্যার স্কোয়ার এর চেয়ে ছোট হবে, কিন্তু আমার পক্ষে এটা খুব বড়, তাই আরেক ঘর ছাঁটি। এবার পারব। পরপর স্কোয়ারগুলো আউড়ে যাই। আমাকে দেখতে হবে কোথায় আমরা 7কে পেরোচ্ছি। এই যে এইখানে আমরা 7কে পেরোচ্ছি। তার মানে এই পুরোটা মিলে হবে 2, অর্থাৎ এই ঘরটায় বসবে 2 আর বাকি বাদিকে সব জায়গায় থাকবে 0। মানে এই খোপগুলো চাইলে আমরা মুছেও ফেলতে পারতাম। এইবার তবে তার আগের ধাপটার দিকে আরেকবার তাকানো যাক। সেখানে আমাদের এমন সবচেয়ে বড় সংখ্যা দরকার ছিল যার স্কোয়ার ছিল এই 764 এর থেকে কম বা সমান। এখন আমরা জেনে গেছি যে সংখ্যাটা 2 দিয়ে শুরু এবং তারপরে ঠিক একটাই ঘর আছে। সেই ঘরে কি হবে সেটাই আমাদের বার করতে হবে। এর জন্য পরপর 20, 21, 22 ইত্যাদিদের স্কোয়ার বার করে দেখে গেলেই হয়। হ্যাঁ, একটু বিরক্তিকর বটে, কিন্তু বড় জোর 9টা দেখতে হবে।
20 থেকে 28 পর্যন্ত। কারণ 28-এও যদি না কুলোয় তবে 29 দিয়ে কাজ হবে, সেটা আর আলাদা করে পরীক্ষা করে দেখতে হবে না। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি 27-এই কাজ হয়ে গেছে। তার মানে এই ঘরটাতে আমি পেয়ে যাচ্ছি 7। এবার তাহলে আরেক ঘরে এগোনো যাক। সেখানে আমাদের সবচেয়ে বড় এমন সংখ্যা চাই যার স্কোয়ার এই 76409 থেকে ছোট বা সমান। আমরা জানি সংখ্যাটা তৈরি হবে 27-এর পিঠে খালি একটা সংখ্যা বসিয়ে, একটা ডিজিট বসিয়ে। ঠিক আছে, গায়ের জোরে স্কোয়ার করা শুরু করি। বড় জোর 9 বার করতে হবে। দেখি কতক্ষণ এই 76409-এর মধ্যে থাকছি। পেয়ে গেলাম 6। এখানে বসলো 6। ফের একই কায়দা করব, কারণ এখনো একটা ঘর বাকি আছে, এবং এবার পাচ্ছি 4। এই এবার 4 পেয়েছি। সুতরাং পেয়ে গেলাম 2, 7, 6, 4। ব্যাস, এটাই আমাদের উত্তর। তাই পুরো জিনিসটা একটা কায়দা বটে, কিন্তু খুব সহজ নয়, তাই না? প্রতি ধাপে অনেকগুলো সংখ্যার স্কোয়ার বার করতে হচ্ছে। একথা ঠিক যে প্রতিটা ডিজিট পিছু বড় জোর 9টা স্কোয়ার বার করতে হবে, কিন্তু তাও বড্ড খাটনি। আর একটু কি সহজ করা যায় না? হ্যাঁ, যায়। এবার সেটাই বলবো। আমরা বারবার করে স্কোয়ার বার করার পরিশ্রমটা একটু কমাতে চাই। প্রথম ধাপটা মানে এইটা কিন্তু তেমন শক্ত ছিল না, কিন্তু দ্বিতীয় ধাপে যেসব সংখ্যার স্কোয়ার বার করছি সেগুলো সবই 20+x জাতীয় সংখ্যা। আমরা সবচেয়ে বড় এমন x খুঁজছি যাতে এই শর্তটা পালিত হয়। সবগুলোতেই এই 20টা রয়েছে। দেখি তো a+b² ফর্মুলা দিয়ে সেটাকে বার করে এনে স্কোয়ারটাকে সহজ করা যায় কিনা। a² 2ab b²। এর মধ্যে এই 20² এর মধ্যে কোনো x নেই, তাই ওটাকে আমি করব কি ডান দিকে নিয়ে যাব। তার মানে দাঁড়ালো 764 - 400। এইবার এই বিয়োগটা করা যায়। এর মধ্যে এই যে 4টা দেখতে পাচ্ছ, এইটাই আসলে আমরা প্রথম ধাপে স্কোয়ার হিসেবে পেয়েছিলাম যখন আমরা ওই যে 7কে ছোঁয়ার চেষ্টা করছিলাম। সুতরাং এই 4 আর 7-এর পার্থক্য মানে ওই টার্গেটটাতে পৌঁছতে যতটা বাকি ছিল। তাহলে এই অংশটুকু, এই যে লাল দিয়ে যেটা বিয়োগ করেছি, 7 থেকে 4 বিয়োগ করে 3, সেটা কিন্তু ওই প্রথম ধাপের শেষেই আমরা করে ফেলতে পারতাম। আর তারপরে এই যে সংখ্যাগুলো 64, সেটা কোথা থেকে এলো? সেটা এসেছে আমাদের যে মূল সংখ্যাটা দেওয়া ছিল তার পরবর্তী ডিজিট দুটো থেকে, 64। এখন যেহেতু আমি বিয়োগ করবার সময় বিয়োগ করেছি কেবলমাত্র 00, সেই জন্য আসলে মূল সংখ্যার 64টাই যেন সরাসরি আমি 3-এর ডান দিকে বসিয়ে দিয়েছি। এবার আমি করব কি, এই যে বাঁ দিকটাকে ওটাকে একটু মালিশ করব। একটা x কে কমন নিয়ে নিলে পাবে এইটা। এখানে দেখো 40 যোগ x যেটা, সেটা মানে হলো 4-এর পিঠে x বসা। সুতরাং এই সংখ্যাটা বানাতে আমার কোনো পরিশ্রমই নেই, 4-এর পরে x লিখে দিলেই হলো। এবার ওটাকে x দিয়ে গুণ করে দেখতে হবে। এখন যেহেতু এই x মোটে একটা এক ঘরের সংখ্যা, তাই এই গুণটা অনেকটাই সহজ কাজ। এই পুরো প্যাটার্নটা বুঝে নাও। এই যে 4টা, এই 4টা হলো কোথা থেকে এসেছে? এটা এসেছে আগের ধাপের 2টার ডবল। আর এই যে এখানে 3টা এসেছে, এই 3টা কোথা থেকে এসেছে? সেইটা এসেছে আগের ধাপে আমরা 7-এর যতটা সম্ভব কাছে পৌঁছতে চাইছিলাম স্কোয়ার করে করে,
ওই যে সবচেয়ে বড় স্কোয়ার 4 পেয়েছি, টার্গেটে পৌঁছতে যতটুকু বাকি ছিল এইটা হচ্ছে সেই 3টা, কতটা ভাগশেষের মতো ব্যাপার। আর এই যে সংখ্যা দুটো, বাকি দুটো, ওরা এসেছে কোথা থেকে? ওরা এসেছে আমার মূল সংখ্যার পরবর্তী ডিজিট দুটো থেকে। এই প্যাটার্নটা মাথায় ঢুকিয়ে নাও। এবার আমরা একই প্যাটার্নে পরের ধাপটাকে লেখার চেষ্টা করব। আগের বার আমরা এই 2টাকে ডবল করেছি, তাহলে এবার আমরা এই 27টাকে ডবল করব। তার মানে আমি পাবো 54 পিঠে একটা এক্স চাপাবো। এবার একে এক্স দিয়ে গুণ করে একটা লেস দ্যান অর ইকুয়াল টু বসাতে হবে। এই যে 35 লিখেছি, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে আগের ধাপে ভাগশেষের মতো জিনিসটা থেকে। মানে এই যে 764, তা থেকে বাদ দিয়েছি 729, সেই করে আমি পেয়েছি এই 35টা। এরপরে আরো দুটো সংখ্যা আসবে, সেই দুটো সংখ্যা আসবে কোথা থেকে? আমার যে মূল জিনিসটা আছে তার পরবর্তী দুটো ডিজিট থেকে। তারা হচ্ছে এক্ষেত্রে আমার 0 আর 9। এবার পরপর এক্স বসিয়ে বসিয়ে দেখতে হবে সবচেয়ে বড় কোন এক্স এর জন্য এই শর্তটা খাটে। এটা করে যে এক্স ইকুয়াল টু 6 পাবো, সে তো আমরা আগেই দেখেছি। এর পরের ধাপটাও একই প্যাটার্নে লিখে ফেলা যায়। এইখানে আমরা যে লিখেছি 552, এইটা হচ্ছে আগের ধাপের 276 তার ডবল। আর এই যে 233 দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আগের ধাপের ভাগশেষ। তার মানে হচ্ছে আমার এইটা থেকে এইটা বিয়োগ করে যেটা হয়েছে, না এইটা থেকে এইটা বিয়োগ করে যেটা হয়েছে সেইটা। আর খোপের মধ্যেকার সংখ্যাগুলো এসেছে আমার মূল সংখ্যাটা থেকে পরবর্তী ডিজিটগুলো, ডিজিট দুখানা। ফের এক্স বসিয়ে পরপর খুঁজে গেলে এইবার তোমার আসবে এক্স সমান 4। এখন ধাপগুলো এইভাবে করলে আগের থেকে বেশি জটিল শোনাচ্ছে, কিন্তু অঙ্কটা আগের থেকে অনেক কম কষতে হচ্ছে। এখন পরিশ্রম বলতে পড়ে আছে খালি দুটো জায়গা, এক হচ্ছে এক্স দিয়ে গুণ করতে হবে, আর প্রত্যেকবার ডবল করতে হবে। এদের মধ্যে এই দ্বিতীয় কাজটা, এই ডবল করাটাকে আরো সহজ করে ফেলা যায়। এইবার আমরা সেটা বলবো। লক্ষ্য করো আমরা কোন কোন সংখ্যাকে পরপর ধাপে ধাপে ডবল করছি। 2, 27, 276। প্রতিটা সংখ্যার মধ্যে তার আগের সংখ্যাটা কিন্তু ঢুকে বসে আছে। 27-এর গোড়ায় 2 আছে, 276 এর শুরুতে 27 আছে। প্রতি ধাপে বাড়তি আমদানি খালি এককের ঘরটা। তাই নতুন করে খালি এককের ঘরটাকে ডবল করা যথেষ্ট। যেমন 2-এর ডবল 4 তো বার করেছি, এবার নতুন করে 27-এর ডবল বার না করে ওই 4-এর পাশেই নতুন একক 7টাকে বসিয়ে তার সাথে আবার 7 যোগ করে দিলে আমরা কিন্তু এই 54টা পেয়ে যেতে পারতাম। তেমনি এর পরের ধাপে 276-এর ডবল গোড়া থেকে বার না করে আগের ধাপে 54-এর পরে নতুন একক 6 এবং তারপরে সেই 6টাই যোগ করলে আমি পেয়ে যেতাম 552। এতে চিন্তা করাটা আর একটু জটিল হলো বটে, কিন্তু অঙ্ক কষাটা একটু কমল। এইবার যদি ভিডিওটার গোড়ার দিকে স্কুলের কায়দাটা যে উদাহরণটা দিয়েছিলাম সেটা আরেকবার দেখো, তবেই বুঝবে যে ঠিক এই কাজগুলোই ওখানে আমরা করছিলাম। উদাহরণটা খুঁজে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প সূচিপত্রটা ব্যবহার করতে পারো। আর তা যদি না চাও এখনই, তাহলে ভিডিওটা চলতেই থাক, আমরা সেই যে আগে যেটা বলেছিলাম লেজ ছাটার ব্যাপারটা, সেটার প্রমাণটা এবার করব। কি প্রমাণ করতে হবে লিখে নিই। আমাদের কাছে দুটো সংখ্যা আছে, এক্স আর ওয়াই। যেখানে এক্স হলো সবচেয়ে বড় সংখ্যা যার স্কোয়ার ওয়াই এর থেকে ছোট বা সমান, মানে এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, স্ট্রিক্টলি লেস দ্যান এক্স প্লাস 1 হোল স্কোয়ার।
এবার আমরা এক্স আর ওয়াই দুজনেরই লেজ ডান দিক থেকে খানিকটা করে ছেঁটে দেব। এক্স এর বেলায় যতটা ছাঁটবো ওয়াই এর বেলায় ছাঁটবো তার ডবল। এক্স এর বেলায় কে ঘর ছাঁটলে ওয়াই এর বেলায় ছাঁটবো 2k ঘর। তবে দেখাবো যে ছাঁটার পরেও ওদের মধ্যে একই সম্পর্ক বজায় থাকবে। কথাটা অঙ্কের ভাষায় লেখার জন্য বিভিন্ন অংশগুলোর নাম দিয়ে নিই। তাহলে আমরা দেখাতে চাই যে a হলো সবচেয়ে বড় সংখ্যা যার স্কোয়ার হবে c এর চেয়ে ছোট বা সমান, মানে a square less than or equal to c strictly less than a plus 1 whole square। এর জন্য আমাদেরকে x আর y কে এই a b c আর d দিয়ে প্রকাশ করে নিলে সুবিধা হবে। এগুলো কি করে পেয়েছি? ঠিক যেমন 3 এর পিঠে 2 বসিয়ে 32 বানানোর মানে হচ্ছে 10 times 3 plus 2, ঠিক একই কায়দায় এগুলোকেও আমি পেয়েছি। তাহলে x আর y এর মধ্যেকার সম্পর্কটাকে আমরা লিখতে পারি এইভাবে। এইটা হলো আমার x স্কোয়ার, এইটা হলো y, আর এটা হলো x plus 1 হোল স্কোয়ার। তার মানে আমরা শুরু করছি এটা থেকে আর প্রমাণ করতে চাই এটা। এখানে চট করে একটা জিনিস মনে করিয়ে দিই, যেহেতু এই যে b সংখ্যাটা সেটা এঁটে গেছে k ঘরে, তার মানে আমি বলতে পারি যে 0 less than or equal to b strictly less than 10 to the power k। ঠিক যেমন 2 ঘরে তুমি কি কি সংখ্যা লিখতে পারো? 0 থেকে শুরু করে 99 পর্যন্ত, 100 তুমি ছুঁতে পারবে না। ঠিক একইভাবে যেহেতু এই d এর জন্য আমার লেগেছে 2k খানা ঘর, তাই বলতে পারি যে 0 less than or equal to d strictly less than 10 to the power 2k। এখন যে শর্তটা দেওয়া আছে তাতে আমার কাছে দুখানা ইনইকুয়ালিটি আছে, আর যেটা দেখাতে হবে সেখানেও আমার দুটো ইনইকুয়ালিটি আছে। আমরা প্রথমে এই ইনইকুয়ালিটিটা থেকে এইটা প্রমাণ করে দেখাবো। কায়দাটা একবার বুঝে গেলে তুমি নিজেই অন্যটা থেকে অন্যটা করে নিতে পারবে। আমরা তাহলে শুরু করছি এইটা থেকে, এটাকেই খালি আরেকবার লিখেছি। এখন যেহেতু এই বিটা হচ্ছে 0 থেকে বড় বা সমান, সুতরাং আমি যদি এইটাকে বাদও দিয়ে দিই তাও ইনইকুয়ালিটিটা অক্ষুণ্ণ থাকবে। তার মানে আমি পাচ্ছি এইটা। এবার দুই পাশকেই 10 to the power 2k দিয়ে ভাগ করে দেব। এবার মনে রেখো যে d আমরা জানি 2k খানা ঘরে এঁটে যায়, ফলে d হচ্ছে 10 to the power 2k এর থেকে ছোট, তাই এই বিচ্ছিরি দেখতে জিনিসটা আসলে 1 এর থেকে ছোট, স্ট্রিক্টলি ছোট। এবার দেখো এই a স্কোয়ার হচ্ছে একটা ইন্টিজার, আবার এই c ও হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এখন কখন একটা ইন্টিজার আর একটা ইন্টিজারের থেকে স্ট্রিক্টলি ছোট হয়? যেমন কখন একটা ইন্টিজার স্ট্রিক্টলি লেস দ্যান 6 হবে? উত্তর হচ্ছে যখন সেটা লেস দ্যান আর ইকুয়াল টু 5 হবে। কোন ইন্টিজারের থেকে স্ট্রিক্টলি লেস মানে তার আগের ইন্টিজারের থেকে লেস দ্যান ইকুয়াল টু। সুতরাং এই স্ট্রিক্টলি লেস দ্যান c প্লাস 1 মানে হচ্ছে লেস দ্যান আর ইকুয়াল টু c। আর ঠিক সেটাই আমাদের দেখাতে বলেছিল, a স্কোয়ার লেস দ্যান আর ইকুয়াল টু c। এইভাবে একটা ইনইকুয়ালিটি দেখানো হলো। এবার অন্য ইনইকুয়ালিটিটা তুমি একইভাবে দেখানোর চেষ্টা করো। পারলে কিনা সেটা নিচের ডেসক্রিপশন বক্সে জানিও।